কিন্তু হাইকোর্টে দেখা গেল যে নির্দেশ দিয়েছে যে যাদেরকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছিল সেভাবে ঘোরানো যাবে না, দরকার হলে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কিন্তু এইটা একটা মানে মধ্যযুগীয় বর্বরতা এরকম একটা কিছু বলছে, কি বলতে না দেখুন, এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই। আইনের প্রভিশন অনুযায়ী এইভাবে ঘোরানোর কোনো নির্দেশিকা নেই। যেগুলো আইন আছে সেইভাবে, যেমন হ্যান্ডকাপ করানো যাবে না, এটাও সুপ্রিম কোর্ট বলেছিল। তো আমার মনে হয় যে এটা একটা বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, যে এই লোকগুলোই পুলিশের ওপর এসে অত্যাচার করতো। তখন পুলিশ দিদির চটি চাটতো বলে পুলিশ কোনো কাজ করতে পারতো না, এবং দিদি ছিল পুলিশ মন্ত্রী। প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের রাজ্যের, মমতা বন্দ্যোপাধ্যায়। এখন পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, ক্রাইমের বিরুদ্ধে পুলিশ সমস্ত কাজ করতে পারবে, পুলিশ পুলিশের কাজ করবে। এবং আমার মনে হয় যে হাইকোর্টের নির্দেশিকা অমান্য করা উচিত নয়, পুলিশ সেইভাবেই কাজ করবে। কিন্তু কেউ অন্যায় করলে বা যে এফআইআর গুলো আছে, যেগুলো পুলিশ আগে কাজ করতে পারেনি, সেইগুলো পুলিশ এখন আস্তে আস্তে ব্যবস্থা নেবে, এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে রাজ্যে। কিন্তু যেভাবে তারা এই রাজ্যের মানুষদের উপর অত্যাচার করেছিল এবং পুলিশও যেভাবে নিজেদের বসে মানে চোখের ইশারায় ওঠাতো বসাতো, এইগুলোর বহিঃপ্রকাশ নয় কি? হ্যাঁ, সেটা তো বললাম, তো ওইগুলোরই বহিঃপ্রকাশ। সেই জন্য আমার মনে হয় যে পুলিশ ইচ্ছা করলে তাদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করতে পারে। সেই সময় করতে পারেনি, এখন করতে পারে, যে কেন তারা এসে করেছে। কারণ এখন একটা প্রভিশন, যেটা মুখ্যমন্ত্রী বলছে, যে কেউ যদি ভাঙচুর করে, ঝামেলা করে, হ্যাঁ, সরকারি সম্পত্তি ভাঙচুর করে, তাহলে এক্ষেত্রে যদি দেখা যায় যে কেউ এসে আগে থানায় ভাঙচুর চালিয়েছে, তার জন্য পুলিশ মামলা করতে পারে। তাদের উপরে পুলিশ অবশ্যই এফআইআর করতে পারে। এফআইআর করে তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ফিরহাদ হাকিম তিনি কিন্তু মেয়র পদে ইস্তফা দিলেন এবং সেখানে উনি বললেন যে এতদিন আমাকে এই পদে বসানোর জন্য কৃতজ্ঞতা উনি স্বীকার করলেন। মানে এই যে ফিরহাদ হাকিমের এই যে একটা পদক্ষেপ, মানে কিভাবে না, ফিরহাদ হাকিম দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে পৌরসভা ডিফ্যাঙ্ক। কলকাতা কর্পোরেশনের বেশিরভাগ যারা কাউন্সিলর রয়েছেন, তারা এখন বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন, বা তারা তৃণমূল ছেড়ে বেরোতে চাইছেন, মানে তৃণমূলের ছত্র ছায়া থেকে বেরোতে চাইছেন। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়র তো কাজ করতে পারেন না। আপনারা জানেন যে মেজরিটি ভেঙে গেলে মেয়রের পক্ষে আর কাজ করা সম্ভব নয়। সুতরাং আর তাছাড়া আর একটা জিনিস দেখতে হবে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি এটা বললেন। যেদিন শুভেন্দু অধিকারী, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক বৈঠক ডাকলেন এবং ডেকে বললেন যে মেয়র রয়েছেন, কোথায় কোথায় অবৈধ নির্মাণ হয়েছে তার তালিকা তৈরি থেকে শুরু করে মেয়র সাহায্য করবেন, এবং সেই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা কেএমসি নেবে। অবৈধ নির্মাণ তো এই গত 15 বছরে মেয়র থাকাকালীন, 15 বছরের মধ্যে 10 বছর ফিরহাদ হাকিম মেয়র ছিলেন। এই 10 বছর ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীন অবৈধ নির্মাণের সংখ্যা মানে প্রচুর বেড়ে গেছিল, বিশেষ করে মেটিয়াবুরুজ, তপসিয়া এবং আরো কিছু কিছু এলাকাতে। সুতরাং সেই জায়গায় মেয়র হয়তো ভাবছেন বা ভেবেছেন যে যদি তার উপরে এখন দায়টা চলে আসে, কারণ আগে তো দিদি ছিল তার প্রিয় দিদি ছিল, দিদি সব জায়গায় প্রিয় ববিকে বাঁচাতো, কিন্তু এখন প্রিয় ববিকে বাঁচানোর কেউ নেই, দিদি নিজেই ভোটে হেরে গেছে। ঠিক আছে, দিদি এখন ধর্ণা মঞ্চে ডাকছে, সেখানে তৃণমূলের এমএলএ এমপি মিলিয়ে 10 জন লোক যাচ্ছে না। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়র কার্যত কোণঠাসা। সেই জন্য আমার মনে হয় যে, আর তাছাড়া যখন অন্যান্য কাউন্সিলররা তাকে ভেঙে বেরিয়ে আসতে চাইছে, তার কাছ থেকে সরে আসতে চাইছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি আর কি করতে পারেন। আমার মনে হয় যে সমস্ত কিছু ওভারঅল চিন্তা ভাবনা করে তিনি হয়তো এই ডিসিশনটা নিয়েছেন। কিন্তু দেখুন, যে অন্যায়টা তিনি করেছেন মেয়র থাকাকালীন, তিনি কিছুই জানতেন না। তিনি তো আপনাদের সামনে এসে বলেছিলেন, যখন ওই গুলশান কলোনির ভেঙে পড়েছিল, বাড়ি ভেঙে পড়েছিল, তখন তো তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে কেন এরকম অবৈধ নির্মাণে দেওয়া হয়েছে আমি খতিয়ে দেখবো। তা মেয়র হিসেবে তিনি কিছুই জানতেন না, তার কাউন্সিলররা দিয়েছে, তিনি কিছুই জানতেন না। যেমন তিনি এখন বলেছিলেন যে শান্তিনিকেতন বিল্ডিং এ যে নোটিশ পাঠানো হয়েছে, হ্যাঁ, কেন পাঠানো হয়েছে আমি তো মানে নিমিত্ত মাত্র আর কি, এরকম ধরনের কথা। তো এই ধরনের নির্লিপ্ত কথাবার্তা এই যুগে এসে চলবে না। এখানে কোনো দিদি নেই তাকে বাঁচানোর জন্য, স্নেহের ববির মাথায় আর কোনো ছাদ নেই। সুতরাং সেই জন্য তিনি সব দিক থেকে চিন্তা ভাবনা করে, যাতে ভবিষ্যতে একটু তিনি সুরক্ষিত থাকতে পারেন, সেই জন্য তিনি মেয়র পদটা ছাড়লেন বলেই আমার ধারণা। শুধুমাত্র কি সুরক্ষিত থাকার জন্য, নাকি এর আরো অন্য কোনো কারণ? আরো অন্য কোনো কারণ আছে, কারণ এই কেসগুলোতে তিনি তো ধরা পড়বেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, তারই মদতে বেআইনি নির্মাণগুলো হয়েছে, তারই মদতে জলাজমি বুঝিয়ে ঘর বাড়ি তৈরি হয়েছে, বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে। আজকে যদি সেগুলো ভাঙা পড়ে,
সেইগুলো দায় সরাসরি মেয়রের ওপরে বর্তাবে। মেয়রকে পার্টি করে যারা ওগুলো কিনেছেন তারা মামলা করবেন বিভিন্ন কোর্টে, সুতরাং তাকে লড়াই করতে হবে। সেইভাবেও তিনি ভাবলেন যে এখনো মেয়র পদ যদি আঁকড়ে ধরে তিনি বসে থাকেন তাহলে হয়তো খুব তাড়াতাড়ি সেই দায়টা এড়ানো যাবে, মানে চলে আসবে এবং তিনি সেই দায়টাকে সরাসরি সঙ্গে সঙ্গে এড়িয়ে যেতে পারবেন না। সেই জন্য কিছুটা বলতে পারেন যে রাজনৈতিক বুদ্ধি আর হচ্ছে ভবিষ্যৎটা কিছুটা মানে হচ্ছে যে যাতে আর কোনো গন্ডগোল না হয় বা ভবিষ্যৎটা যাতে অন্তত একটু সুরক্ষা বলয়ে তিনি থাকতে পারেন, সেই জন্য তিনি এই ধরনের কাজকর্ম করলেন। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তো প্রায় আর কেউ নেই বললেই চলে। ঋতব্রতর একটা আলাদা দল হলো নব্য তৃণমূল, মানে বিষয়টা কিভাবে দেখছে? ওই ইতি মমতা হয়ে গেছে। আপনারা নিজেরাও জানেন যে এই কথাটাই মিডিয়া এখন ব্যবহার করছে, ইতি মমতা। তার সিম্বলটাও প্রায় চলে যাওয়ার মুখে, চলেই গেছে বলা যেতে পারে। ঋতব্রত দল অনেক স্ট্রং, আর মমতা মানুষকে যে মানে যেটা বোঝানোর চেষ্টা করছে সেইটা মানুষ বুঝবে না, যে দিল্লিতে চিরকাল বিজেপি থাকবে না। তা আপনি কি দিল্লি দখল করতে পারবেন? আপনার পাশে কে আছে আমি জানতে চাই। উনি তো বলছেন যে রাজ্যে যদি আমাকে আটকানো হয় আমি দিল্লিতে গিয়ে আরে দিল্লিতে গিয়ে আপনি থাকতে পারেন, আপনার পাশে কটা লোক থাকবে? আপনি একা তো কিছু করতে পারবেন না, ভারতীয় রাজনীতিতে একা আপনি কিছু করতে পারবেন না। আপনি ওখান থেকে উঠে এসেছিলেন ফিনিক্স পাখির মতন, এবং হচ্ছে যে আপনি সিপিএম এর বিরুদ্ধে লড়েছেন, আপনি সমস্ত দলের বিরুদ্ধে লড়েছেন, লড়াই করেছেন, আপনি মার খেয়েছেন, আপনি একজন বড় নেত্রী। তিলে তিলে আপনারই ভাইপো আপনারই দলকে শেষ করে দিল। আপনার স্নেহধন্য স্নেহচ্ছায়া থেকে দলের মধ্যে অবৈধ অনৈতিক কাজকর্ম তৈরি শুরু করলো, আপনি সেটাকে চোখ বন্ধ করে প্রশ্রয় দিয়ে গেলেন। একের পর এক কেসে ভাইপোর নাম জড়ালো, আপনি তবুও তাকে প্রশ্রয় দিয়ে গেলেন। অভিষেক অনেক বড় নেতা, অভিষেক এই অভিষেক সেই, আপনি তাকে শাসন করতে পারলেন না, আপনি তাকে দল থেকে সরাতে পারলেন না। আজকে তো কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, এবং কর্মফলটা বোধহয় আপনি 2021-এই বুঝতে পেরেছিলেন, যখন 2021 সালে আপনি বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে নন্দীগ্রামে হেরে গেছিলেন এবং 5 বছরের মাথায় ভবানীপুরেও আপনি হেরে গেলেন। সুতরাং মানুষ যে আপনাকে চায় না, আর গণতন্ত্রে মানুষ যাকে বর্জন করে দেয় তাকে কিন্তু আর মানুষ মানে কি বলবো, তার পক্ষে ফিরে আসা খুব কঠিন। এবং বাংলার রাজনীতি বলছে, হিত হলেও সত্য, বাংলার মানুষ যে দলকে একবার বর্জন করে দিয়েছে অদূর ভবিষ্যতে সেই দল বাংলাতে আর ক্ষমতায় আসতে পারেনি, এবং এক্ষেত্রেও তার অন্যথা হবে বলে আমার মনে হয় না। উনি যেভাবে ওয়াই চ্যানেলে মানে ধর্ণা মঞ্চ করলেন এবং সেখান থেকে যে একটা কথা উনি বলেছেন যে আমি এমন কিছু কথা সত্য বলে দিতে পারি যাতে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, মানে এই যে এই ধরনের কথা তিনি এখনো মানুষকে উস্কে যাচ্ছেন। তিনি এখনো মুখ্যমন্ত্রিত্বের থেকে অবসর নেননি, অন্য মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, ঠিক আছে। তার এই ধরনের অভব্যতা, তার এই ধরনের মানে বৈরী আচরণ, এই দিয়ে মানুষ বিরক্ত শুধু নয়, মানুষ অত্যন্ত মানে তাকে অবজ্ঞার চোখে দেখছে। তার নিজের সম্মান বলে আর কিছু নেই, তার দলের যেটুকুও সম্মান ছিল, দেখুন হেরে গেলে মানুষের রায় মাথা পেতে নিয়ে তিনি যদি সুস্থ রাজনীতি করতেন তাও কিছু কথা হতো। আর বিরোধী নেত্রী হিসেবে তাকে সবাই সম্মান করতেন এক সময়, কিন্তু তৃণমূল আসার পর যেভাবে একের পর এক দুর্নীতিতে তার দলের নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে, কোটি কোটি টাকার তছরূপ, এবং কয়লা চুরি, শিক্ষা চুরি, খাদ্য চুরি, তারপরে হচ্ছে যে কি বলবো আপনাকে, গাছ চুরি, হ্যাঁ গরু চুরি, কোন সমস্ত মামলায় তার তার কোনো না কোনো নেতার নাম জড়িয়েছে এবং পরোক্ষভাবে তার নামটাও উঠে এসেছে। সুতরাং এখন তার কোনো কথা মানুষ বিশ্বাস করবে। আর রাজনীতিতে মানুষ না থাকলে একজন মানুষের কোনো দাম নেই। একজন নেতা বড় হতে পারেন, কিন্তু তার বড় হতে গেলে তারও সাপোর্ট দরকার। সাপোর্টই যদি না থাকে তাহলে আজকে উনি কাকে নিয়ে চলবেন? এক্ষেত্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র কারণ, নাকি আরো বিভিন্ন না, বিভিন্ন কারণ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ দ্য মেজর ফ্যাক্টর আমি মনে করি। কারণ সব থেকে বেশি দুর্নীতি যার নামে, তাকে দিনের পর দিন প্রশ্রয় দেওয়া হয়েছে, তার ঔদ্ধত্যকে মেনে নেওয়া হয়েছে। এমনকি তাকে সেকেন্ড ইন কমান্ড দিদির মুখে শোনা যেত, আমি চলে গেলে মদন, ববি, অভিষেকরা দেখে নেবে। তারপরে মদনের নামটা শোনা যেত না, ববি অভিষেকের নামটা বেশি করে শোনা যেত। তাহলে আজকে ববি মোটামুটি মেয়র পোস্ট ছেড়ে দিয়েছেন, দিদির কাছে তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। আর অভিষেক আজকে তার মানে হচ্ছে গুণধর লোকের, মানে হচ্ছে যে তার দলের লোকের বাড়িতে গিয়ে লোকের কাছে চড়থাপ্পড় খেয়েছে, এমনকি জুতো পেটাও খেয়েছে। তার জন্য অবশ্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, কিন্তু যেটা মানুষ দেখানোর বিক্ষোভ সেটা তাকে দেখিয়ে দিয়েছে। আর কার জন্য গেছিল? যে এলাকার একমাত্র মানে খুব নামকরা গাঁজাখোর, চিটিংবাজ এবং মহিলাদের সঙ্গে খারাপ বিহেভ করে, মহিলাদের দেখে বাজে কটূক্তি করে, এরকম একটা লোকের জন্য সে গেছিল। তাকে তো বলা হয়েছে, কই আপনি অভয়ের মায়ের কাছে তো একবারও যাননি, আপনার দিদি তো একবারও যায়নি, তাকে আপনার লোকরা এইভাবে হত্যা করলো। শুনুন, পাপ বাপকেও ছাড়ে না। সুতরাং পাপের ভাগিদার। আর শান্তিনিকেতন বিল্ডিং কয়েকদিন আগে যে বড় বড় কথা বললেন না, কোথায়? আমি আপনাকে বলছি, শান্তিনিকেতন বিল্ডিং পুরোটাই ইল্লিগাল, এবং শান্তিনিকেতন বিল্ডিং এর একটা বড় অংশ ভাঙা পড়বে, সেটা দেখতে থাকুন।
আহ, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা মন্তব্য করেন, এখনো করে যাচ্ছেন, এই যে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, বাংলাদেশ উত্তাল হলে ভারতের কি যায় আসে? বা উনি সেটা চাইছেন যে বাংলাদেশ উত্তাল করে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোকে এখানে উনি কি বর্ডার দিয়ে আনতে চাইছেন? বর্ডারে কাঁটাতারের বেড়া হয়ে গেছে, বর্ডার দিয়ে আসতে চাইবে, সেখানে সরাসরি মানে বিএসএফ সেখানে মোতায়েন আছে, ঠিক আছে, ডবল ইঞ্জিন সরকার। আপনার এই সমস্ত কথা চলবে না। এরপরে এই ধরনের কথাবার্তা আমি বলতে চাই না। তো বলেছেন। হ্যাঁ, আগে বলে পার পেয়ে গেছেন, তখন তিনি ক্ষমতায় ছিলেন। এখন বেশি বললে আপনার ভাইপোর নামে যেমন এফআইআর হয়েছে, আপনার নামেও এফআইআর হয়েছে, আরো এফআইআর হবে, এবং সেখান থেকে আপনি কিন্তু বাঁচাতে গেলে আপনাকে কোর্টে ছুটে আসতে হবে, এবং কোর্টে ছুটে এলে আপনার যেভাবে চোর চোর স্লোগান আপনি শুনেছেন, আরো কিছু খারাপ শোনার জন্য আপনি তৈরি থাকুন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।